হ্যালো ক্লাস। আমরা প্রত্যেকেই জানি যে কোনো জিনিস তৈরি করতে গেলে তার কিছু বেসিক উপাদান লাগে। অর্থাৎ কোনো একটা জিনিসকে একটা রূপ দেওয়ার জন্য তার কিছু উপাদান না হলে সেই জিনিসটা তৈরি হতে পারে না। ইতিহাসের ক্ষেত্রেও আমরা বেশ কিছু উপাদান এর উপর ভিত্তি করে ইতিহাসকে আমরা পড়ে থাকি। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানার জন্য আমাদের বেশ কিছু সোর্সেস বা কিছু উপাদানের প্রয়োজন হয়, সেইগুলোকেই আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে আমরা দুভাগে ভাগ করি। এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, দুই হচ্ছে সাহিত্যিক উপাদান। এবার প্রশ্ন হবে যে প্রত্নতাত্ত্বিক উপাদানটা কি? কিছু কিছু জিনিস আমরা খনন কার্য করে মাটির তলা থেকে উদ্ধার করি, প্রাচীন ভারতের বিভিন্ন জিনিসপত্র। এছাড়া মাটির উপরেও কিছু ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো থেকে আমরা ইতিহাস রচনা করতে পারি। তো সেই রকমই খনন কার্যের মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে যেসব উপাদানগুলিকে পাওয়া যায় সেইটাকেই আমরা বলে থাকি প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং সাহিত্যিক উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের সাহিত্য, বিভিন্ন ধরনের গ্রন্থ, সেইগুলো আমাদের ইতিহাস জানতে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে। তো আজ আমরা দেখব যে এই প্রত্নতাত্ত্বিক উপাদানের আবার কিছু ভাগ রয়েছে। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে লেখমালা। লেখমালা কি? লেখমালা হচ্ছে, আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের পাথরের প্লেটের উপরে বা তামার প্লেটের উপরে, লোহার প্লেটের উপরে বিভিন্ন ধরনের জিনিস লেখা থাকত, যেগুলোর মধ্যে দিয়ে আমরা প্রাচীন ভারতের বিভিন্ন রাজা মহারাজদের সময়কার তার শাসনকাল মানে চলাকালীন সাম্রাজ্যের বিভিন্ন নিয়ম নীতি সেইগুলো সেই পাথরের মধ্যে খোদাই করা থাকতে পারে, বা কোনো তামার প্লেটের মধ্যেও খোদাই করা বিভিন্ন ধরনের লেখা থেকে আমরা ইতিহাস জানতে পারি। সেইগুলো কি বলবো আমরা? লেখমালা। আমরা হরপ্পা সভ্যতার কথা জানি। হরপ্পা সভ্যতার লিপি যেগুলোকে এখনো পর্যন্ত আমরা পাঠোদ্ধার করতে পারিনি, সেগুলোও কিন্তু এই লেখমালার অন্তর্গত। এছাড়াও সম্রাট অশোকের বিভিন্ন শিলালিপি, এশিয়া মাইনরে প্রাপ্ত বৌহজকইয়ের শিলালিপি, সাতবাহন রাজা, এছাড়াও সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক শিলালিপি, সেইগুলো আমাদের লেখমালা বা লিপির অন্তর্গত, যেগুলো থেকে আমরা সেই রাজার আমলের বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম নীতি, জমিদানের বিভিন্ন নিয়ম নীতি, সেইগুলো আমরা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মুদ্রা। মুদ্রা, যেটাকে ইংরেজিতে আমরা কয়েন বলি, এই মুদ্রা নিয়ে যারা গবেষণা করে সেই পড়াশোনাকে বলা হয় নিউমিসমেটিক্স। মুদ্রা বা কয়েন, সেইগুলো প্রাচীন ভারতের বিভিন্ন সোনার মুদ্রা পাই, তামা, সীসা, এইরকম ধরনের ধাতু মুদ্রা পাই। এবার এই মুদ্রা থেকে, এই মুদ্রা আমাদের কিভাবে ইতিহাস জানতে সাহায্য করে? মুদ্রা থেকে কোনো রাজার আমলের তার অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল, তার ধর্মীয় ভাবনা কিরকম ছিল, সেইগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। যেমন সমুদ্রগুপ্তের একটা কয়েন থেকে আমরা বুঝতে পারি যে সমুদ্রগুপ্তের সময়কারের প্রচলিত একটা মুদ্রা থেকে আমরা জানতে পারি যে তিনি যথেষ্ট সঙ্গীতানুরাগী ছিলেন, কারণ সেই
কয়েনের মধ্যে বা সেই মুদ্রার মধ্যে আমরা বিনা বাদনরত এইরকম একটা মূর্তির খোদাই আমরা দেখতে পাই। এছাড়াও মুদ্রা থেকে আমরা জানতে পারি যে সেই সময়কারের ইকোনমি বা অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল। যেমন কোনো রাজার আমলে যদি বুঝতে পারি যে সোনার মুদ্রা চালু রয়েছে, তাহলে বুঝবো যে সেই রাজার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো ছিল। কোনো রাজার আমলে যদি দেখি তামার মুদ্রা বা রূপোর মুদ্রা চালু রয়েছে, সেইগুলো আমরা বুঝতে পারি যে তার অর্থনৈতিক অবস্থা তার থেকে একটু ডাউনফল ছিল। এইগুলো আমরা ইতিহাস জানতে পারি। এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্য। প্রাচীন নগরীর বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে আমরা ইতিহাস জানতে পারি। যেমন একটু আগে আমরা হরপ্পা সভ্যতার কথা বলেছি। হরপ্পা সভ্যতার বিভিন্ন যেগুলো খনন কার্য করে আমরা পাই, যেমন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমাদের তৈরি হয় যে এই প্রাচীন স্থাপত্য বা ভাস্কর্য থেকে বা প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ থেকে। এছাড়াও সম্রাট অশোকের সময়তে তৈরি হওয়া বিভিন্ন ধরনের স্কাল্পচার বা মূর্তি, যেরকম অশোক স্তম্ভ, সেইগুলো থেকেও আমাদের ইতিহাস জানতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে থাকে। আজকের ক্লাস এই অবধি থাকলো।